আচ্ছা, আমরা মুদ্রাস্ফীতির অনেক বিষয় জানলাম, মুদ্রাস্ফীতি ধারণাটা আমাদের অনেকটা ক্লিয়ার হয়েছে। এইবার আমরা শেষ যে বিষয়টা পড়ব সেটা হচ্ছে এই যে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি আর ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, তাদেরকে আমরা কীভাবে পার্থক্য করতে পারি। প্রথম যেটা বলছে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির ক্ষেত্রে, এই দিকটা আমি লিখে দিচ্ছি চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, আর এদিকে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। তাহলে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির ক্ষেত্রে কি হচ্ছে না, দ্রব্যের দাম, দুটোর ক্ষেত্রেই কিন্তু কি বাড়ছে, দ্রব্যের দাম। তাহলে এইখানে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির ক্ষেত্রে যে দ্রব্যের দামটা বাড়ছে সেইটা হচ্ছে কি শ্রমিকের মজুরি বাড়ার জন্য, এবং তার সঙ্গে চাহিদা বাড়ে বলে দাম স্তরটা বাড়ছে। দুটো জিনিস, এক শ্রমিকের মজুরি বাড়ছে আর চাহিদা বাড়ে বলে দাম স্তর বাড়ছে। ব্যয় বৃদ্ধিতে চলে যাও, দ্রব্যের দাম এখানে বাজার শক্তির দ্বারা নির্ধারিত হয়, ঠিক আছে, বাট শ্রমিকের মজুরি কিন্তু কি হচ্ছে না, বাজার শক্তির দ্বারা দ্রব্যের দাম নির্ধারিত হচ্ছে, কিন্তু আরও একটা জিনিস ছিল যে শ্রমিকের মজুরিটা কিন্তু এর দ্বারা নির্ধারিত হয় না। সেকেন্ড আসো, উৎপাদন ব্যয় এখানে কি হয় না, স্থির ধরে নেওয়া হয়। চাহিদা ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি যখন আমরা বলি তখন কি হয়, শ্রমিকের যে ব্যয় অর্থাৎ ল্যান্ড লেবার ক্যাপিটাল অর্গানাইজেশন আছে, আর কি মানুষ বাজারে ডিমান্ড করতে যায়, বাজারে যেটা ডিমান্ড করতে যায় সেটাকে আমি এখানে কি ধরে নিচ্ছি না, সেটা পরিবর্তন হচ্ছে, কিন্তু উৎপাদন ব্যয় স্থির। মানে আগে আমরা যে অবস্থায় আলোচনা করা শুরু করেছি সেখানে যা উৎপাদন ব্যয় ছিল, মানে ল্যান্ডের যা খরচ ছিল, লেবারের যা খরচ ছিল, ক্যাপিটালের যা খরচ ছিল, সেগুলো একই আছে। তাহলে কার চেঞ্জ হবে না, উৎপাদন চাহিদার বৃদ্ধি পরিবর্তন হবে বা চাহিদার পরিবর্তন হবে। ঠিক উল্টো দিকে দেখো, এখানে উৎপাদন ব্যয় স্থির ছিল, আর ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিতে ঠিক উল্টো জিনিস। কি স্থির হবে তাহলে, এখানে কি স্থির হবে, চাহিদার বৃদ্ধি বা চাহিদার ব্যাপারটা স্থির। মানে মানুষ আগেও যা চাহিদা করতো এখনও চাহিদা করছে, কিন্তু দামের পরিবর্তন কেন হয়ে গেছে, উপকরণের পরিবর্তনের জন্য বা উপকরণের দামের চেঞ্জের জন্য। সেটা কি না, ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। আর কি আছে এখানে, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির ক্ষেত্রে দুটো নীতি কাজ করে, একটা হচ্ছে রাজস্ব নীতি, একটা আর্থিক নীতি। তোমাদেরকে কিছুদিন পরে পড়াবো আমি রাজস্ব নীতি কি, আর্থিক নীতি কি। আর্থিক নীতি কি না, মূলত অর্থ ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে যে নীতি রয়েছে সেটা রিজার্ভ ব্যাংক মূলত পরিচালনা করে। আর রাজস্ব নীতি সরকার যে কাজকর্মগুলো করে, সরকার যে নীতির মাধ্যমে কাজকর্ম করে সেটাকে বলি রাজস্ব নীতি। তাহলে দুটো চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির ক্ষেত্রে দুটো নীতিই কাজে লাগে, রাজস্ব নীতিও কাজে লাগে, আর্থিক নীতিও কাজে লাগে। কিন্তু ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির ক্ষেত্রে সরকারের খুব একটা ভূমিকা নেই, কারণ সরকার বলতে পারে না যে তোমার উপকরণের দাম বেড়েছে, তুমি মানে অন্য তোমার যে দ্রব্য তার দামের উপর ওইটা বসাতে পারবে না, এটা খুব একটা বলতে পারে। তাই ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির ক্ষেত্রে সরকারের কিন্তু খুব একটা ভূমিকা নেই বা সরকারের ভূমিকা কম। তাহলে কার ভূমিকা বেশি, যারা ব্যবসায়ীরা, তার যদি একচেটিয়া ক্ষমতা বেশি থাকে, মানে সে যদি একাই উৎপাদন করে তাহলে সেই বা অন্যান্য দিকে তার যে উপকরণগুলো রয়েছে যদি সহজে পেয়ে যায় তাহলে কিন্তু তার ক্ষমতাটা বেশি, মানে তার মনোপলি পাওয়ারটা বেশি। আর ঠিক উল্টোটা যদি হয়, লেবার বা অন্যান্য যে উপকরণ রয়েছে সেটা যদি সহজে না পায় তাহলে কিন্তু খুব একটা তাদের সঙ্গে দামের হেরফের করতে পারবে না, তাদের কথাই মেনে নিতে হবে। এই জন্য এখানে সরকারের ভূমিকা কম। লাস্ট যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বাজারে যদি পূর্ণ প্রতিযোগিতা থাকে তাহলেও আসতে পারে, অপূর্ণ প্রতিযোগিতা এখানের ক্ষেত্রে যেটা হচ্ছিল ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির ক্ষেত্রে অপূর্ণ প্রতিযোগিতা থাকলেই তবে দর কষাকষি করতে পারবে। মানে ধরো আমি লেবার, আমার ক্ষমতা বেশি, আমার শ্রমিক সংঘের ক্ষমতা বেশি, তাহলে আমি দর কষাকষি করে দাম বাড়িয়ে নিতে পারবো। আর যদি আমার ক্ষমতা কম থাকে, মানে লেবার বা শ্রমিক সংঘের ক্ষমতা কম থাকে, তাহলে দর কষাকষি খুব একটা করতে পারবে না, তখন আর দামের হেরফের করতে পারবে না। সেই জন্য বলেছি এটা ডিপেন্ড করে অপূর্ণ প্রতিযোগিতার উপর। আর ঠিক উল্টো দিকে এখানে অপূর্ণ প্রতিযোগিতার গল্প নেই, এখানে যাই বাজার হোক না কেন সেখানে চাহিদা বৃদ্ধি ঘটতে পারে। তাহলে আমরা এই চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এবং ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এটাও কিন্তু একটা মুদ্রাস্ফীতির অন্যতম ধারণা। ক্লিয়ার? তাহলে আমরা কি বলতে পারি, তাহলে আমি একটু জিজ্ঞেস করি তোমাদেরকে,
আচ্ছা বলো, এইবার আমি যেটা জিজ্ঞেস করছি সেটা হচ্ছে কি করতে পারি। আচ্ছা, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির ক্ষেত্রে কার চেঞ্জ হয়, কার চেঞ্জ হয়? দাম স্তরের চেঞ্জ দুটো জায়গাতেই হয়, তাহলে কার চেঞ্জ হয়? দ্রব্যের, দামের, আর কার? শ্রমিক সংঘে, না শ্রমিকের মজুরি। শ্রমিক সংঘ আলাদা, শ্রমিকের মজুরি আলাদা। শ্রমিক সংঘ শ্রমিকের মজুরি চেঞ্জ করতে সাহায্য করে, কিন্তু শ্রমিক সংঘ আলাদা, শ্রমিকের মজুরি। আচ্ছা, ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির ক্ষেত্রে তাহলে কার শক্তি বেশি? বাজার শক্তির দ্বারা নির্ধারিত। এখানে উপকরণের যে দাম বা লেবারের যে দাম বৃদ্ধিটা নির্ভর করছে সেটা কিন্তু এর উপর নির্ভরশীল নয়। আচ্ছা, আর কি বলছি না, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির ক্ষেত্রে কেন দাম স্তর বাড়ে? না চাহিদা বাড়ে। আর তাহলে হচ্ছে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির ক্ষেত্রে কি, কার দাম চেঞ্জ হচ্ছে? উপকরণের দামের চেঞ্জ হচ্ছে, তাই চেঞ্জ হচ্ছে। আর কি হচ্ছে না, একটা জায়গায় উৎপাদন ব্যয়কে স্থির ধরে আমাদেরকে চাহিদার কতটা পরিবর্তন হচ্ছে আমরা দেখি। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কি করছি না, উৎপাদন আগেও যা ছিল এখনও তাই আছে। যদি উৎপাদনের ব্যয়েরও চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু আমাদেরকে এই চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ঘটছে বলাটা একটু কঠিন। এই জন্য আমরা ধরে নেই কি আগেও উৎপাদন ব্যয় যা ছিল এখনও উৎপাদন ব্যয় তাই আছে, সেই অবস্থায় দ্রব্যের দাম বাড়ছে কিনা। আর ঠিক ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিতে চলে যাও, সেখানে কি হচ্ছে না, কি হবে? এদিকে কার চেঞ্জ, এদিকে কার চেঞ্জ বলেছি যে উৎপাদন ব্যয়টা কনস্ট্যান্ট ধরেছিলাম, আর ওদিকে কিন্তু চাহিদাটা কনস্ট্যান্ট। মানুষ আগে 500 কেজি কিনতো, এখনও 500 কেজি কিনছে, ডিমান্ড একই আছে। চেঞ্জ হয়ে যাচ্ছে কার? চেঞ্জ হয়ে যাচ্ছে কার? কার চেঞ্জ হয়ে যাচ্ছে? ভালো করে বোঝো, কার চেঞ্জ হয়ে যাচ্ছে? উৎপাদন ব্যয়ের চেঞ্জ হয়ে যাচ্ছে, উপকরণের ব্যয়ের চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা যদি চাহিদাটাকে স্থির না ধরি তাহলে কিন্তু সমস্যা। কেন সমস্যা? চাহিদা স্থির না ধরলে কেন সমস্যা? কারণ চাহিদা যদি আমি স্থির না ধরি তাহলে আমার ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলবো কী করে? চাহিদারও যদি পরিবর্তন হয়ে গেল, আবার ব্যয়েরও পরিবর্তন হয়ে গেল, তাহলে তাকে মুদ্রাস্ফীতি বলবো কী করে? এখানে কিন্তু সরকারের চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির ক্ষেত্রে সরকারের একটা বিরাট ভূমিকা আছে। অর্থাৎ রাজস্ব নীতি এবং আর্থিক নীতি দুটোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখানে কিন্তু সরকারের খুব একটা ভূমিকা থাকে না। এখানে যারা উৎপাদক বা উৎপাদন করছে তাদের ক্ষমতার উপর ডিপেন্ড করে যে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি হবে কি হবে না। সরকারের খুব একটা ভূমিকা নেই। লাস্ট কি বলছি, এখানে অপূর্ণ প্রতিযোগিতা থাকলে উপকরণের যে মালিক, লেবার হতে পারে, ল্যান্ড হতে পারে, যদি অপূর্ণ প্রতিযোগিতা থাকে তাহলে তারা দর কষাকষি করতে হবে। অপূর্ণ প্রতিযোগিতা মানে চাহিদা আর যোগানের উপর যখন দাম নির্ধারণ হয়, মানে তার ডিমান্ড বেশি আছে না তার সাপ্লাই বেশি আছে। ধরো লেবারের সাপ্লাই অনেক বেশি আছে, ডিমান্ড কম আছে, তাহলে কি হবে? সে দর কষাকষি করে দাম বাড়িয়ে নিতে পারে। আবার দেখা যাচ্ছে প্রচুর লেবার কাজ করতে আসছে, ও বলছে আমি এই দামে করবো না, তাহলে ওকে আউট হয়ে যেতে হবে। যারা কাজ করবে তারাই কাজ পাবে। এই জন্য বলছে অপূর্ণ প্রতিযোগিতার বাজারেই দর কষাকষি হবে। পূর্ণ প্রতিযোগিতার বাজারে তো সবাই এক দামে কাজ করবে। পূর্ণ প্রতিযোগিতার বাজার যখন পড়াবো জানবে, সবাই এক দামে কাজ করবে, সেখানে কিন্তু লেবার ফোর্সের কোনো ক্ষমতা নেই। আর এদিকে কিন্তু অপূর্ণ প্রতিযোগিতা না থাকলেও চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ঘটতে পারে। কনসেপ্ট ক্লিয়ার? কার কিছু প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে এইগুলো নিয়ে? তাহলে আমরা ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির বিষয়টা একদম ভালো করে বোঝার চেষ্টা করলাম। তার মধ্যে কি আসে, কে লাভবান হয়, কে লসে পড়ে, সব কিছু বিষয়টা আলোচনা আমরা করলাম। আজকে এই পর্যন্তই হবে।